of matter revision. Chapter 3 structure of matter revision এ তোমার নলেজ হলো atom and subatomic particles. Atom and subatomic particles. Atom and subatomic particles. Rutherford atom model Bohr atom model atomic number and mass number atomic number mass number isotope n plus L rule of electronic configuration যেটাকে বলা হয় general rule of electronic configuration, exception of electronic configuration, relative atomic mass, abundance of isotope, abundance of isotope, radioactive isotope. তাহলে স্ট্রাকচার অফ মেটা ডিভিশন যদি দিতে হয়, স্ট্রাকচার অফ মেটা ডিভিশন দিতে হবে, তাহলে তোমাকে টপিক হিসেবে ফিক্স করতে হবে যে অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেল, রাদারফোর্ড অ্যাটম মডেল, বোর অ্যাটম মডেল, অ্যাটমিক নাম্বার মাস নাম্বার, আইসোটোপ, n plus L rule of electronic configuration, exceptions of electronic configuration, relative atomic mass, abundance of isotopes and radioactive isotopes. এই টপিকগুলো রিভিশন দিতে হয় and এই টপিকগুলো প্রপারলি করলে স্ট্রাকচার অফ মেটারটা প্রপারলি স্টাডি করা হয়। আজকের ক্লাসের পর তোমাদেরকে আমি দিয়ে দিব এই ক্লাসে আমার নেয়া ক্লাস, I have taken 5 or 6 ক্লাস যেগুলো রেকর্ডেড, তো সেই রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিব স্ট্রাকচার অফ মেটারের। স্টেটস অফ মেটার এটা দেওয়া হয়েছে, স্টেটস অফ মেটার চ্যাপ্টার 2 ইট ইজ গিভেন, চ্যাপ্টার 3 স্ট্রাকচার অফ মেটার ইট উইল বি গিভেন। তাহলে 2 আর 3 এর উপরে তোমরা এই টাইমে রিভিশন কমপ্লিট করো, রিভিশন কমপ্লিট করে সামনের এক্সামটা দাও। অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেলে তোমাদের অ্যাটম কি এটা অনেক হয়তো শুনছো,
তারপরেও অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট। অ্যাটম নিয়ে এতটুকু মিনিমাম তোমার জানা থাকতে। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় টেল মি হোয়াট ইজ অ্যাটম, টেল আস হোয়াট ইজ অ্যাটম, তুমি বললা যে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট। অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট, এটা তোমার থেকে আমাদের এক্সপেকটেশন। তোমাকে কোশ্চেন করা হলো হোয়াট ইউ নো অ্যাবাউট সাবঅ্যাটমিক পার্টিকেলস, দেন তোমার আনসার যে আই নো দেয়ার আর 3 সাবঅ্যাটমিক পার্টিকেল, যার ওয়ান হচ্ছে ইলেকট্রন, যার সেকেন্ডটা হচ্ছে প্রোটন, এন্ড যার থার্ডটা হচ্ছে নিউট্রন। তো আমি বললাম যে কি জানো, হোয়াট অ্যাবাউট ইলেকট্রন? তুমি বললা যে আমি এতটুকু জানি যে অ্যাটলিস্ট মাস অফ ইলেকট্রন কত সেটা জানি, 9.11 10^28 গ্রাম। তুমি বললা যে আমি চার্জ জানি, চার্জ অফ ইলেকট্রন 1.60 10^19 কুলম। ইলেকট্রনের মাস কত? 9.11 10^28 গ্রাম। ইলেকট্রন চার্জ কত? 1.60 10^19 কুলম মাইনাস 1.60 10^19 কুলম। বললাম যে প্রোটন, তুমি বলতেছো যে প্রোটন মাস ইজ ইকুয়াল টু 1.673 10^24 গ্রাম। বললাম চার্জ, তুমি বলতেছো যে চার্জ ইজ 1.60 10^19 কুলম টু দ্য পজিটিভ। ওয়েল, বললাম যে নিউট্রন, তখন তুমি বলতেছো যে নিউট্রন মাস হচ্ছে 1.675 10^24 গ্রাম। তো বললাম যে চার্জ, তুমি বললা যে চার্জ হচ্ছে নীল, অর্থাৎ এর কোনো চার্জ নাই। তাহলে অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেল যদি তোমার টপিক হয়, তোমাকে আমি 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের মধ্যে কি জানতে চাইবো, যে তোমাকে আমি কিভাবে জাস্টিফাই করব বা তোমাকে আমি কিভাবে এক্সামিন করব যে এই এরিয়াতে তোমার আইডিয়াটা কেমন আছে। তুমি যদি এই আনসার গুলো দিতে পারো অ্যাটলিস্ট, তাহলে বুঝবো যে ইউ নো। তো অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেলস এর এটা হচ্ছে একটা এসেনশিয়াল পার্ট। অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেল এটা হচ্ছে একেবারে এসেনশিয়াল পার্ট। এগুলো তোমরা যারা একেবারে মানে সুপার এক্সপার্ট, যে অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেল। অ্যাটম এন্ড সাবঅ্যাটমিক পার্টিকেলের পরে তোমাকে নিয়ে যাওয়া হলো রাদারফোর্ড অ্যাটম মডেলে। রাদারফোর্ড অ্যাটম মডেলে নিয়ে গেলাম। রাদারফোর্ড অ্যাটম মডেলে যে তুমি আমাকে ইনফর্ম করতে পারলা যে এটাকে আমরা সোলার মডেল বলি। তাহলে রাদারফোর্ড অ্যাটম মডেলটাই হচ্ছে নোন অ্যাজ সোলার মডেল। তাহলে সোলার সিস্টেম অ্যাটম মডেল হইতেছে রাদারফোর্ড অ্যাটম মডেল। রিমেম্বার যে রাদারফোর্ড অ্যাটম মডেল হচ্ছে এমন একটা মডেল যেটাতে নিউক্লিয়াস সেন্টার করে একটা সার্কেল ড্র করলেই হয়। নিউক্লিয়াসকে সেন্টার করে একটা সার্কেল, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, আর এটা একটা সার্কুলার পাথ, একটা সিঙ্গেল সার্কেল দেওয়া আছে শুধু। কিন্তু এটাকে এনার্জি লেভেল বলা যাবে না, কারণ রাদারফোর্ড অ্যাটম মডেলে এনার্জি লেভেলের কনসেপ্ট নাই। এটা জাস্ট হইতেছে যে একটা নিউক্লিয়াস সেন্টার, একটা সার্কুলার পাথ,
নিউক্লিয়াস সেন্টার করে একটা সার্কুলার পাথ, এটা হলো রাদারফোর্ড অ্যাটম, রাদারফোর্ড মডেলের অ্যাটম। এটা রাদারফোর্ড অ্যাটম মডেলের অ্যাটম। এছাড়াও এটাও রাদারফোর্ড অ্যাটম মডেলের অ্যাটম, এটাও রাদারফোর্ড অ্যাটম মডেলের অ্যাটম। তাহলে রাদারফোর্ড অ্যাটম মডেল তোমার চোখের সামনে এইভাবে মানে চলে আসতে হবে। যখনই রাদারফোর্ড অ্যাটম মডেলের কথা মনে করতে হবে যে নিউক্লিয়াস সেন্টার ওয়ান সার্কেল অথবা এইটা, এই দুইটা জিনিস হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেল। এগুলো হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেলের মডেল। রাদারফোর্ড অ্যাটম মডেলের পরে দেন হচ্ছে যে তুমি এর পস্টুলেটস গুলা, পস্টুলেট যে রাদারফোর্ড অ্যাটম মডেলের যে পস্টুলেটস আছে সেই পস্টুলেটস গুলা তুমি মেনশন করো। পস্টুলেট বলতে থিওরি, রাদারফোর্ড অ্যাটম মডেলের পয়েন্ট, রাদারফোর্ড অ্যাটম মডেলের পয়েন্ট, রাদারফোর্ড অ্যাটম মডেলের কি পয়েন্ট, কি পয়েন্ট ছিল সেটা তুমি মেকশিওর করো যে রাদারফোর্ড অ্যাটম মডেলের পয়েন্টে কি বলা আছে। যেমন কিছু কিছু কথা বলা আছে এরকম যে দেয়ার ইজ এ সেন্টার অফ এন অ্যাটম which is called nucleus. Around the nucleus electrons are revolving. Nucleus is positive and the revolving electron negative. There is two type of force. There are two type of force in electron of an atom. In electron atom দুই ধরনের ফোর্স আছে। অনেক সময় তোমাদের ওই জায়গাটা একটু প্রবলেম হয়। এই জায়গাটাতে শুধু আমি একটু হেল্প করতেছি তোমাদের যে এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। এই ইলেকট্রনের নিউক্লিয়াসের দিকে একটা ফোর্স কাজ করে, নিউক্লিয়াসের অপোজিটে একটা ফোর্স কাজ করে। নিউক্লিয়াসের দিকে একটা ফোর্স কাজ করে, নিউক্লিয়াসের অপোজিটে ফোর্স কাজ করে। এই দুইটা ফোর্স নিয়ে অনেক সময় কনফিউশন কাজ করে। এর মধ্যে যে এই ফোর্স যেটা, এটা হলো সেন্ট্রিপেটাল ফোর্স, আর এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে রাদারফোর্ড অ্যাটম মডেল মানে হচ্ছে যে রাদারফোর্ড অ্যাটম মডেলের যে পোস্টুলেটস আছে, যা পয়েন্টস আছে, বলা হয়েছে না যে অ্যাটম ইজ এ সার্কুলার বডি, অ্যাটম হচ্ছে একটা সার্কুলার বডি where there is a center and the center is called nucleus. Around the nucleus electrons are revolving circular path, and atom is electrically neutral. Atom is electrically neutral because electron has negative charge and nucleus has positive charge, and which are equal. In an electron there are two type of force, centripetal force and centrifugal force. Those force are equal but opposite. এই যে পয়েন্টস গুলা, এই পয়েন্টস গুলো সুন্দর করে সাজায় লিখতে হবে। পস্টুলেট, এরপরে হচ্ছে লিমিটেশন, এরপরে হচ্ছে লিমিটেশন। স্পেশালি এটা লিমিটেশন ইম্পর্টেন্ট। রাদারফোর্ড মডেলের লিমিটেশন ইম্পর্টেন্ট। তো লিমিটেশন গুলা বলতে থাকবা ওয়ান ওয়ান করে। যেমন সোলার মডেল বলাতে এটা কি লিমিটেশন, সোলার মডেলের সাথে এটার, সোলার মডেল বলাতে কি লিমিটেশন। ম্যাক্সওয়েলস থিওরি, যে ম্যাক্সওয়েলস থিওরি আছে সেই থিওরি অনুযায়ী এটা কি লিমিটেশন আছে, ম্যাক্সওয়েলস থিওরিতে কি লিমিটেশন আছে।
মেনি ইলেকট্রন হইলে কি লিমিটেশন আছে? তো এগুলো তোমরা আমার সেই লেসন থেকে পেয়ে যাবা। আমি তোমাদেরকে যে ক্লাসগুলো শেয়ার দিব, সেই শেয়ার করা ক্লাসগুলো দেখো, দেখবে যে আমার প্রেজেন্টেশন এরকম। তাহলে চলে যাচ্ছ রাদারফোর্ড অ্যাটম মডেলে, এন্ড রাদারফোর্ড অ্যাটম মডেলটা প্রপারলি স্টাডি করবা। রাদারফোর্ড অ্যাটম মডেলের পোস্টুলেট কি, পয়েন্ট গুলো কি, এন্ড তার লিমিটেশন কি, এগুলো পয়েন্ট করে চমৎকার করে অ্যান্সার করবা। যখনই তোমার অ্যান্সার করতে হয়, যখনই তোমাকে অ্যান্সার করতে হয় তখন এভাবে সুন্দর করে অ্যান্সার করবা। আর আমার নোট তো তোমাদের হ্যান্ডে চলে যাওয়ার কথা, মানে সেটাও ফলো করবা, ওখানেও আমার স্টাইলে আমি লিখে দিচ্ছি। তো সবকিছু মিলে এইভাবেই তোমরা এখন মাত্র 10-এ আছো, এন্ড সারা বছর তোমাদের হ্যান্ডে আছে, সামনের বছর তোমরা ইনশাল্লাহ এক্সাম দিবা। তো খুব ভালো তৈরি থাকবা তোমরা স্কুলের ইন্টারনাল এক্সামের জন্য, পরবর্তীতে বোর্ডের এক্সামের জন্য। মানে তোমার কাছে তোমার যেন একটা চেঞ্জ সবাই তো বুঝতে পারে যে কেমিস্ট্রিতে তোমার একটা চেঞ্জ আসছে এবং ইউ আর ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট কেমিস্ট্রি। তাহলে রাদারফোর্ড অ্যাটম মডেল চমৎকার করে পড়ে ফেলো এখন। আচ্ছা, যখন এটা পড়া হয়ে যাবে দেন চলে যাবে কিসে, বোর অ্যাটম মডেলে। তোমার স্টাডি চলে যাবে কিসে, বোর অ্যাটম মডেলে। তো বোর অ্যাটম মডেলে যখন তুমি গেলা, বোর অ্যাটম মডেল থেকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে এনার্জি লেভেলের কনসেপ্ট, একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট, একটা হবে যে এনার্জি চেঞ্জের কনসেপ্ট। এনার্জি লেভেলের কনসেপ্ট, অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট, এনার্জি চেঞ্জের কনসেপ্ট। মানে বইয়ের মধ্যে দেখবা যে এখানে 1 আর 2 আছে। 3 নাম্বারটা আসলে 3 নাম্বার হিসেবে নাম্বারিং করে নাই, কিন্তু দেখবা যে শেষের দিকে একটা আলাদা পার্ট আছে বইয়ের মধ্যে। তো তোমরা সেই আলাদা পার্টটাকে থার্ড পয়েন্ট হিসেবে দেখবা, এনার্জি চেঞ্জ। তার মানে রাদারফোর্ড অ্যাটম মডেল যাবা, যায়া এই মডেলের ডেসক্রিপশন দিবা, এই মডেলে এনার্জি লেভেলের ডেসক্রিপশন, এই মডেলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেসক্রিপশন, এই মডেলে এনার্জি চেঞ্জের ডেসক্রিপশন। অর্থাৎ এই মডেলে এনার্জি লেভেলের কনসেপ্টে কি বলা হয়েছে সেটা ফলো করবা। এই মডেলে এনার্জি লেভেলের কনসেপ্টে বলা হয়েছে যে ইলেকট্রনস আর রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন সাম সার্কুলার এনার্জি পাথ। এই যে দিস মডেল সেড দিস, এই মডেলই বলছে যে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস দেয়ার আর সাম অরবিট, অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস দেয়ার আর সাম অরবিট, দেয়ার আর সাম এনার্জি লেভেল, যেগুলো হচ্ছে কে শেল, এল শেল, এম শেল এক্সেট্রা, যেগুলো হচ্ছে এন এর ভ্যালু n equal to 1, n equal to 2, n equal to 3। তারপর বোর অ্যাটম মডেলের এনার্জি লেভেলের কনসেপ্ট এটা। দেন হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট। অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্টে আছে mvr হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা হচ্ছে nh/2 পাই, ওই জায়গাটা mvr is equal to nh/2 পাই, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন। mvr হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন হচ্ছে nh/2 পাই, অর্থাৎ এটা n into h/2 পাই, nh/2 পাই লিখছি, কিন্তু এটা হচ্ছে আসলে n into nh/2 পাই, n into h/2 পাই। আর এই n এর ভ্যালু 1 হইলে 1, 2 হইলে 2, 3 হইলে 3। এটাই হলো অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট। আর লাস্টেরটা হচ্ছে এনার্জি চেঞ্জের কনসেপ্ট, এনার্জি চেঞ্জের কনসেপ্ট। এবং সেই কনসেপ্টে আছে যে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, দেখবা এটা আছে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটার সাথেও তোমাদেরকে পরিচয় করানো আছে যে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ।
তাহলে এনার্জি চেঞ্জের কনসেপ্ট যে এনার্জি কি হয়, অ্যাবজর্পশন এন্ড রেডিয়েশন হয়। ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে বা রেডিয়েট করে, কিন্তু কখন করে? যখন ইলেকট্রন কি করে, একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে মুভ করে, তখন যদি লোয়ার থেকে হায়ারে যায় তাহলে এনার্জি অ্যাবজর্ব করে, আর যদি হায়ার থেকে লোয়ারে আসে তাহলেও এনার্জি ইভলভ করে। এখন কতটুকু এনার্জি অ্যাবজর্ব করে কতটা এনার্জি ইভলভ করে সেটা দুইটাই হচ্ছে ডেল্টা ই। কতটুকু অ্যাবজর্ব করবে কতটুকু এমিট করবে সেটা হচ্ছে ডেল্টা ই। তাহলে এটাই হচ্ছে এনার্জি চেঞ্জ। তাহলে বোর অ্যাটম মডেলের মেনশন করতে হলে এই তিনটা পয়েন্টে মেনশন করতে হবে, মেনশন করতে হবে। আর স্পেশালি বইয়ের মধ্যে দেখবা যে সাকসেস দেওয়া আছে অফ বোর অ্যাটম মডেল। বোর অ্যাটম মডেলের সাকসেস গুলো দেওয়া আছে, আর এই সাকসেসটা খুবই ইম্পর্টেন্ট হবে এই কারণে যে তোমাকে যখন কোশ্চেন করবে যে হুইচ মডেল ইজ মোর অ্যাকসেপ্টেবল, হুইচ মডেল ইজ মোর অ্যাকসেপ্টেবল, দেন ডেফিনেটলি তুমি বলবা যে বোর অ্যাটম মডেল মোর অ্যাকসেপ্টেবল। আর তার জন্য সাকসেস অফ বোর অ্যাটম মডেলটা তোমাদের স্টাডিতে থাকবে। এরপরে হচ্ছে এই মডেলেরও লিমিটেশন আছে। তোমরা জানো যে এই মডেলটারও কি আছে, লিমিটেশন আছে। আর এই মডেলের লিমিটেশন হচ্ছে এমন একটা জিনিস দিয়ে যে জিনিসটা তোমরা ভালো মানে ভালোভাবে স্টাডি করার সুযোগ তোমাদের নাই, তা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। তা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। তোমরা শুধু এরা ভাষা মানে এমনি জানতেছো, তারপরে আমার ক্লাসগুলো দেখো, আমি কিছুটা আইডিয়া ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। লিমিটেশনটা হলো অ্যাটমিক স্পেকট্রাম নিয়ে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে লিমিটেশন সেখানে বলা হবে যে বোর অ্যাটম মডেল অনলি হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম এক্সপ্লেইন করতে পারে, অনলি হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম এক্সপ্লেইন করতে পারে। বোর এক্সপ্লেইন করতে পারে না হাইড্রোজেনের থেকে মোর ইলেকট্রন যাদের তাদের স্পেকট্রাম। ইভেন হাইড্রোজেনের স্পেকট্রামেও দেখা গেছে যে লিমিটেশন আছে, হাইড্রোজেন স্পেকট্রামেও লিমিটেশন আছে। সেই লিমিটেশন হচ্ছে হাইড্রোজেনে বোর অ্যাটম মডেলে অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেনে বলা হচ্ছে যে ওয়ান টাইপ অফ স্পেকট্রালাইন, কিন্তু হাইড্রোজেনের মধ্যে সেভারেল স্পেকট্রালাইন পাওয়া যায়। এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমরা খুব একটা বুঝো না, না বুঝেই তোমাদেরকে স্টাডিতে বাধ্য করা হয়েছে। কিন্তু তারপরও আমি আমার মেইন ভিডিওতে তোমরা যাবা, দেখবা যে সেখানে আমি চেষ্টা করছি কিছু কিছু আইডিয়া দিয়ে দিতে। তাহলে অ্যাটমিক স্পেকট্রামের রেসপেক্টে যে লিমিটেশন আছে, তারপরে আরো কিছু লিমিটেশন আছে সেগুলাও দেখবা। ফর এক্সাম্পল তোমার হচ্ছে বোর অ্যাটম মডেল অরবিটালের কোনো আইডিয়া দিতে পারে নাই। বোর অ্যাটম মডেল অরবিটাল বা সাব এনার্জি লেভেলের কোনো আইডিয়া দেয়নি, সাব লেভেল। তোমরা জেনে রাখবা যে এনার্জি লেভেলের সাথে সাথে কিন্তু এনার্জি লেভেল আবার কতগুলো সাব লেভেল আছে, এনার্জি লেভেলে কতগুলো অরবিটাল আছে। এগুলো হলো অরবিট, এনার্জি লেভেল হচ্ছে অরবিট। আর এনার্জি লেভেলের যে আরো কতগুলো ভাগ আছে সেগুলো হচ্ছে অরবিটাল। এই ভাগ বা অরবিটাল যেগুলো নিয়ে বোর অ্যাটম মডেল এক্সপ্লেন করতে পারেনি। তাইলে তোমরা বোর অ্যাটম মডেলের লিমিটেশনটাকে অবশ্যই এখানে গ্র্যান্ড করবা। যদি আসে যে বোর মডেলের লিমিটেশন মেনশন করো তাহলে তো সেটা লিখতে হবেই। তাহলে রাদারফোর্ড অ্যাটম মডেল যখন ডান হয়ে গেল তুমি চলে গেছে বোর অ্যাটম মডেলে। আর তোমার জানা থাকতে হইলো যে বোর অ্যাটম মডেল হলে পরে আমার ক্যাপাসিটি কি বোর অ্যাটম মডেলের। তো বোর অ্যাটম মডেল হলে পরে বোর অ্যাটম মডেলটা চমৎকার করে রেডি করে ফেলবা, কনসেপ্ট কি, সাকসেস কি, লিমিটেশন কি, এভাবে বোর অ্যাটম মডেলটা কমপ্লিট করে যাবা। বোর অ্যাটম মডেল কমপ্লিট হওয়ার পরে তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে অ্যাটমিক নাম্বার এন্ড মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার এন্ড মাস নাম্বার তোমরা ডেফিনেটলি একদম শুরুর দিকে তোমাদেরকে গাইড করা হচ্ছে যে অ্যাটমিক নাম্বার 1 থেকে 30 পর্যন্ত তোমাদের জানা থাকতে হয়। কিভাবে জানা থাকতে হয়? তোমার জানা থাকতে হয় 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন,
8 অক্সিজেন, 9 ফ্লোরিন, 10 নিয়ন। এইভাবে জানতে হয় যে 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 ফ্লোরিন, 10 নিয়ন। ঠিক আবার অন্যভাবেও দেখতে হয় যে হাইড্রোজেন ইকুয়াল টু 1, হিলিয়াম ইকুয়াল টু, লিথিয়াম ইকুয়াল 3, বেরিলিয়াম ইকুয়াল 4, বোরন ইকুয়াল 5, কার্বন ইকুয়াল 6, নাইট্রোজেন ইকুয়াল 7, অক্সিজেন ইকুয়াল 8, ফ্লোরিন ইকুয়াল 9, নিয়ন ইকুয়াল 10, ভাইস ভার্সা। এইভাবে করে 30 পর্যন্ত তোমরা জানো যে তোমাদের এটা জানা থাকতে হয়। 30 পর্যন্ত এটা তোমাদের জন্য জানো যে এটা কম্পালসারি। থার্টি পর্যন্ত তোমাদেরকে এটা জানাটা কম্পালসারি, নাম্বার 1। আচ্ছা, তারপরে হচ্ছে যে জিনিসটা সেটা হলো গিয়া তোমার একটা অ্যাটম, ফর এক্সাম্পল ক্যালসিয়াম, এখানে 20, এখানে 40 দেওয়া আছে। ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামটা কি এখানে সিম্বল অফ এলিমেন্ট। ক্যালসিয়ামটা কি এখানে, ক্যালসিয়াম হলো সিম্বল অফ এলিমেন্ট। সিম্বল অফ এলিমেন্ট, এই সিম্বল অফ এলিমেন্টের মধ্যে অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার কত? 20। আর মাস নাম্বার কত? 40। তার মানে এই 20টা হচ্ছে অ্যাটমিক নাম্বার ধরা হবে, আর এই 40টা হইতেছে গিয়া মাস নাম্বার ধরা হবে। তাহলে একটা এলিমেন্টের কোনটা অ্যাটমিক নাম্বার এন্ড কোনটা মাস নাম্বার, এটা তোমাদের নলেজে আছে যে এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার আর এটা হচ্ছে গিয়া মাস নাম্বার। এন্ড তোমার এটাও জানা থাকার কথা, তোমাদের এটাও জানা থাকবে যে মাস নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। মাস নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। মাস নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন, অর্থাৎ মাস নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে অ্যাটমিক নাম্বার হইতেছে সেখানে, অ্যাটমিক নাম্বার হইতেছে অনলি প্রোটন। তাহলে এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর এটা হইতেছে অনলি কি প্রোটন, অনলি প্রোটন। তাহলে তোমার জানা থাকতে হয় যে অ্যাটমিক নাম্বার 1 থেকে 30 পর্যন্ত, কিন্তু মাস নাম্বার তোমার দরকার নাই মনে রাখা। মাস নাম্বার তোমার মনে রাখা দরকার নেই, তোমার মনে রাখতে হবে হচ্ছে অ্যাটমিক নাম্বার। কারণ অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়া ইউনিক। অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়া একটা এলিমেন্টকে রিকগনাইজ করে, একটা এলিমেন্টকে রিকগনাইজ করে তার অ্যাটমিক নাম্বার। তো অ্যাটমিক নাম্বার 1 থেকে 30 তোমাদের জানা থাকতে হবে, এটা কোনো মানে কম্প্রোমাইজ নাই। মাস নাম্বার মনে রাখতে হবে না, বাট মাস নাম্বারের আইডিয়া থাকতে হবে। অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার এইভাবে আলোচনা করবা। আচ্ছা, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বারের পরে এরপরে তোমার কনসেপ্ট হচ্ছে আইসোটোপ। আইসোটোপ জিনিসটা কি, সেটা হলো অ্যাটম অফ সেম এলিমেন্ট। আইসোটোপ হচ্ছে অ্যাটমস অফ সেম এলিমেন্ট উইথ ডিফারেন্ট মাস নাম্বার। তাহলে atoms of same element with different mass number, atoms of same element with different neutron number, এটা হলো আইসোটোপ। এন্ড তোমরা জানো যে হাইড্রোজেনের মেইন কি আইসোটোপ, হাইড্রোজেনের মেইন দিস আর দা থ্রি আইসোটোপ। এগুলো হলো আইসোটোপ। প্রোটন নাম্বার ইকুয়াল, মাস নাম্বার ডিফারেন্ট, প্রোটন নাম্বার ইকুয়াল, নিউট্রন নাম্বার ডিফারেন্ট, এটা হলো আইসোটোপ। তো তোমাদের কাছ থেকে এক্সপেকটেশন থাকবে যে আইসোটোপের তোমার আইডিয়া কি, যে হোয়াট ইজ আইসোটোপ, হোয়াট আর আইসোটোপ। অর্থাৎ তুমি জানো যে আইসোটোপ হচ্ছে যে একই এলিমেন্টের ডিফারেন্ট অ্যাটম যাদের মাস নাম্বার ডিফারেন্ট, এই হচ্ছে আইসোটোপ।
আইসোটোপের পরে আইসোটোপ ডিসকাস হয়ে যাওয়ার পর তারপরে বললাম যে এন প্লাস এল রুল। এন প্লাস এল রুলটা কি? যেটা হচ্ছে জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন। জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, এটাকে বলা হয় এন প্লাস এল রুল। এটাকে এন প্লাস এল রুল বলে কেন? যেটাকে তোমরা শুনে ফেলতে পারো যে, আর এটাকে আউটবাউ রুল বলে, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে এই ওয়ার্ডটা নাই। এটাকে বলা হয় আউটবাউ রুল, যেটা তোমরা জেনে ফেলো যে এটা আউটবাউ রুল, বাট এটাকেই তোমাদেরকে বলা হচ্ছে এন প্লাস এল রুল। সেখানে আবার অনেক কথা চলে আসে, রিভিশন বা শর্ট টাইমে এত কিছু বলা যাচ্ছে না, শুধু আমার কাজগুলো দেখার জন্য রিকোয়েস্ট রইল, দেখবা যে ক্লিয়ার হয়ে যাবা। তো এন প্লাস এল রুল হলো গিয়া আউটবাউ রুল, অর্থাৎ ইলেকট্রন 1s এ যাবে, 2s এ যাবে, 2p তে যাবে, দেন 3s ফিল আপ করবে, দেন 3p ফিল আপ করবে, দেন 4s ফিল আপ করবে, দেন 3d ফিল আপ করবে, দেন 4p ফিল আপ করবে, দেন 5s ফিল আপ করবে, এভাবে যাবে। অর্থাৎ এই রুলটা বলতেছি কি যে ইলেকট্রন অফ অ্যাটম ফার্স্ট occupies the lower energy orbital. Electron of atom first occupies the lower energy orbital. Electron of atom first occupies the lower energy orbital. আমার ফার্স্ট এনার্জি লেভেলের অরবিটাল হচ্ছে 1s, সেকেন্ড এনার্জি লেভেলে আছে 2s 2p, থার্ড এনার্জি লেভেলে আছে 3s 3p 3d, ফোর্থ এনার্জি লেভেলে আছে 4s 4p 4d 4f, এন্ড ফিফথ এনার্জি লেভেলে আছে 5s 5p 5d এন্ড 5x। এগুলো হচ্ছে অরবিটাল, এগুলো হচ্ছে অরবিটাল। এই অরবিটাল গুলো কি হয়, একটা অর্ডারে ফিল আপ হয়। ফার্স্টে 1s ফিল আপ হয়, দেন 2s ফিল আপ হয়, দেন 2p এর পরে 3s ফিল আপ হয়, দেন 3p এর পরে 4s ফিল আপ হয়, দেন 3d এর পরে 4p ফিল আপ হয়, এন্ড এরপরে 5s ফিল আপ হয়। এই যে তোমার অর্ডারটা, এই অর্ডারটা হচ্ছে এনার্জি অর্ডার। এই অর্ডারটা হচ্ছে এনার্জি অর্ডার। এর মধ্যে যেটা লোয়ার আগে সেটা লোয়ার এনার্জি অরবিটাল, যেটা পরে সেটা হায়ার এনার্জি অরবিটাল। তাহলে লোয়ার এনার্জি অরবিটাল, দেন আছে হায়ার এনার্জি অরবিটাল। ইলেকট্রন গুলা আগে লোয়ার এনার্জি অরবিটাল ফিল আপ করবে, যেমন 1s2। 1s2 কেন? কারণ এস এ 2 ইলেকট্রন থাকতে পারে, 2s2 এস এ 2 ইলেকট্রন থাকতে পারে, 2p6 p তে 6 ইলেকট্রন থাকতে পারে, 3s2 এস এ 2 ইলেকট্রন থাকতে পারে, 3p6 p তে 6 ইলেকট্রন থাকতে পারে, 4s2 এস এ 2 ইলেকট্রন থাকতে পারে, 3d10 b তে 10 ইলেকট্রন থাকতে পারে, 4p6 4p তে 6 ইলেকট্রন থাকতে পারে, 5s2, এইভাবে ফিল আপ হবে। অর্থাৎ এটাই বলা হয় এন প্লাস এল রুল। এটাই হচ্ছে এন প্লাস এল রুল। তাহলে কোন অরবিটালে আগে যাবে ইলেকট্রন, কোন অরবিটালে পরে যাবে, সেটা হচ্ছে গিয়ে এন প্লাস এল এর ভ্যালু যার কম সেটাতে আগে যাবে, এন প্লাস এল এর ভ্যালু বেশি হলে সেটাতে পরে যাবে। এন্ড এর জন্য কিন্তু একটা চমৎকার কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে 19th ইলেকট্রন of potassium goes to 4s instead of 3d. Why? এই যে পটাশিয়ামের ডিস্ট্রিবিউশন কি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে পটাশিয়ামের 18 এর পরে 19 মানে লাস্ট ইলেকট্রনটা, এটা যাচ্ছে কোথায়, 4s এ। 3p এর পরে 3d ছিল, তো 3p এর পরে 3d থাকার পরেও কেন 3d তে যা না যে 4s এ গেল? তখন তোমার কথা কি ছিল যে 3d তে n প্লাস l এর ভ্যালু কত? এই সি হলো এন এর ভ্যালু, সি হলো এন এর ভ্যালু, আর ডি হলো এল এর ভ্যালু, আর এল এর ভ্যালু হচ্ছে ডি এর জন্য 2, ডি এর জন্য 2। তোমরা যদি ভুলে যেয়ে থাকো যে এস পি ডি আর এফ হলে
এল এর ভ্যালু 0 1 2 আর 3 কোন অরবিটালে এল এর ভ্যালু কত কোন অরবিটালে এল এর ভ্যালু কত এস অরবিটাল কত পি অরবিটালে এল এর ভ্যালু ডি অরবিটাল এল এর ভ্যালু এফ অরবিটালের সময় এল এর ভ্যালু কত তাহলে যখন ডি অরবিটাল তখন এল এর ভ্যালু 2 তাহলে টোটাল ভ্যালু কত হলো 5 এটা হলো 3d এর এনার্জি আচ্ছা এবার 4s এর টাইমে n প্লাস এল এর ভ্যালু কত সেটা হলো 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4 0 কোথায় পেলাম 4 তো এই 4 0 কেন এই যে s হলে পরে 0 হয় তাহলে 4 হইলো তাহলে 3d এর এনার্জি 5 আর 4s এর এনার্জি 4 তাহলে বোঝা যাচ্ছে যে 4s হচ্ছে লোয়ার এনার্জি অরবিটাল দেন 3d এই যে 4s হচ্ছে লোয়ার এনার্জি অরবিটাল দেন 3d তাহলে 4s এন্ড 3d এর মধ্যে ইলেকট্রন কোনটাতে আগে যাবে 4s এ যাবে 4s আগে যাবে তো এগুলো হচ্ছে কি তোমার জেনারেল রুল এটাই হচ্ছে জেনারেল রুল এটাকেই আমরা বলি হচ্ছে n+l রুল রিমেম্বার এন্ড এই রুল মেনেই তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয় ইলেকট্রন ডিস্ট্রিবিউট করতে হয় ইলেকট্রন ডিস্ট্রিবিউশন জানার পরে এগুলো প্র্যাকটিস করতে হবে এরপরে খুব ভাইটাল একটা জায়গা সেটা হলো এক্সেপশন অফ ইলেকট্রনিক কনফিগারেশন এক্সেপশন গুলো তোমার জানা থাকতে হবে এবং তোমরা খুব ভালো করে জানো যে দুইটা এক্সেপশন ভাইটাল একটা হলো যে ক্রোমিয়াম একটা হচ্ছে কপার ক্রোমিয়াম হচ্ছে ডিস্ট্রিবিউশন হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5 আর কপারে সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 তাহলে এই দুইটা হচ্ছে তোমরা জানবা যে এই দুইটা হচ্ছে এক্সেপশন কিভাবে এক্সেপশন কারণ এক্সেপশন হলো এই কারণে যে 1s ফিল আপ হয়ে 2s এ যাবে 2s ফিল আপ করে 2p তে যাবে 2p ফিল আপ করলে 3s এ 3s ফিল আপ করবে 3p তে 3p ফিল আপ করবে 4s এ 4s ফিল আপ করে 3d তে যাবে এটাই নিয়ম 4s ফিল আপ করার কথা ছিল কিন্তু 4s এ ফিল আপ না করে 3d তে এখানেও তাই করছে 4s ফিল আপ না করে 3d তে তো এটা কেন হইছে এটাই এক্সেপশন এক্সেপশনের কারণটা হচ্ছে যে যদি সে 4s ফিল আপ করতো তাহলে হয়তো এরকম অনেক কথা এগুলো নিয়ে 4s2 3d4 হইতো আর যদি সে 4s ফিল আপ করতো রুল মানতো তাহলে হয়তো 4s2 3d9 3d9 তো তোমরা এটা ভালো করে জানো যে যখন d4 হয় তখন সে একটা ইলেকট্রন নিয়ে d5 এ কনভার্ট হয় যখন সে d9 হয় তখন একটা ইলেকট্রন নিয়ে সে d10 এ কনভার্ট হয় এটা কনভার্ট হয় আর এই কনভার্ট হওয়ার কারণটা হলো d5 হচ্ছে হাফ ফিল্ড এন্ড d10 হচ্ছে কমপ্লিট আর হাফ ফিল্ড এন্ড কমপ্লিট অরবিটাল গুলো হচ্ছে গিয়া স্টেবল হাফ ফিল্ড এন্ড কমপ্লিট অরবিটাল গুলো হলো স্টেবল অরবিটাল তো অরবিটাল যত স্টেবল হবে এলিমেন্টটাও তত স্টেবল হবে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন যত স্টেবল হবে এলিমেন্টের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন চাইবে কি হইতে স্টেবল হইতে চাইবে তো এগুলা স্টেবল বলে এরা এক্সেপশন শো করে এন্ড তোমরা জানো যে এটা কতটা ভাইটাল তো এই জায়গাতে তোমাদের ক্লিয়ার থাকতে হবে এই জায়গাটা ক্লিয়ার হওয়ার পরে এরপরে তোমাদেরকে বলেছি মুভ করতে কিসে রিলেটিভ অ্যাটমিক মাস অর্থাৎ তোমার কাছে কোন আইডিয়াটা চাইতেছি যে তুমি কি এটা জানো যে রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু mass of an atom by 1/12 mass of carbon যে 12 atom কার্বন যে 12 যার মাস নাম্বার 12 কার্বন যে কার্বনের মাস নাম্বার 12 ওই কার্বনের 1/12 মাস ওইটাকে রেসপেক্টে একটা অ্যাটমের মাস কত সেটাই হচ্ছে ওই অ্যাটমের রিলেটিভ মাস সাপোজ রিলেটিভ মাস অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু কত দেখা গেল যে তার একটা অ্যাটমের মাস 4.482 10 ইনভার্স
23, 10^23। এখানে কার্বনের এই মাসটা ফিক্স, তোমরা জানো 1.66 10^24, এটা ফিক্স 1.66 10^24। এটা করলে দেখা যাবে আসবে কত 27। তাহলে অ্যালুমিনিয়ামের মাস কত 27। এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাসের হিসাব। যে রিলেটিভ অ্যাটমিক মাস কিভাবে বের করে, সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাটমের মাসকে আমরা 1.66 10^24 দিয়ে ডিভাইড করব। এই 1.66 10^24 আসছে কোথা থেকে? এটা আসলো কোথা থেকে? এটা হইতেছে যে এইটা কার্বনের 12 এর 112 মাস। তাহলে এইভাবে রিলেটিভ অ্যাটমিক মাস বের করে। তাহলে আমরা যে জানি যে সোডিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস 23, অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস 16, কিংবা সালফারের 32, এগুলো যে রিলেটিভ অ্যাটমিক মাস, এই রিলেটিভ অ্যাটমিক মাস আসছে এই ক্যালকুলেশন থেকে। এই রিলেটিভ অ্যাটমিক মাস আসছে এই ক্যালকুলেশন থেকে। এন্ড আমার ভিডিওগুলো দেখবা, এই জায়গাতে আমি অনেক রকম কথা বলছি। এটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেই সম্পর্কে অনেক কথা আছে। যেমন মনে করো কথার কথা, তুমি মনে করো এই ভ্যালুটা মনে রাখো যে 1.66 10^24। এখন তোমাকে যদি বলা হয় যে সালফারের একটা অ্যাটমের মাস কত, তাহলে তুমি কি করবা? সালফারের একটা অ্যাটমের মাস কত, তাহলে কি করবা জানো? সালফারের রিলেটিভ মাস তুমি জানো 32, এই 32 এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। সোডিয়ামের একটা অ্যাটমের মাস কত, তাহলে সোডিয়ামের 23 তুমি জানো, 23 এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। এরকম কিছু কথা বলা আছে। তো এই জিনিসগুলো টেকনিক্যাল, শিখে নিও। তাহলে এইভাবে রিলেটিভ অ্যাটমিক মাসটা তোমরা করবা। আচ্ছা, এবার আসো যে এই রিলেটিভ অ্যাটমিক মাসের মধ্যে আরেকটা দিক আছে। এটা কি? সেটা হচ্ছে যে তোমরা খুব ভালো মতো জানো যে ক্লোরিনের দুইটা আইসোটোপ, একটা হলো গিয়ে 35 আইসোটোপ, একটা 37 আইসোটোপ। তো 35 আইসোটোপ আর একটা হচ্ছে 37 আইসোটোপ, কিন্তু ক্লোরিনের রিলেটিভ অ্যাটমিক মাস হলো 35.5। প্রশ্ন হচ্ছে যে ক্লোরিনের অ্যাটমিক মাস কিভাবে 35.5 আসলো, এটা ডিটারমিন করে দাও। সেটা তোমরা জানতে হবে যে 35 যে আইসোটোপ এটা 75% অ্যাবান্ডেন্স, 37 আইসোটোপ হলো 25% অ্যাবান্ডেন্স। ওই যে কোনো জায়গায় কিছু 74 পয়েন্ট কত দেওয়া আছে আর 25 পয়েন্ট কত দেওয়া আছে, এইসব দেখার দরকার নাই। 75 25 করে নিবা। এই 35 যেটা অ্যাটম, তার 75% এর মাস কত, তার সাথে প্লাস করতে হবে 37 যে আইসোটোপ তার 27% কে। তাইলে এই জায়গা থেকে পাবো 26.25 আর এখান থেকে পাই 9.25, এইভাবে আসে 35.5। তাহলে ক্লোরিন কি করে 35.5 আসলো? এটা এটা তো কত ইম্পর্টেন্ট তোমরা জানো যে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স দিয়ে বলে রিলেটিভ অ্যাটমিক মাস কত। পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স দেওয়া থাকে আইসোটোপে, এন্ড বলে যে রিলেটিভ মাস কত। খুবই ইম্পর্টেন্ট একটা সাইড, তোমরা জানো, খুবই ইম্পর্টেন্ট একটা সাইড এটা। এইটাও ফলো করে যাবা। এরপরে তোমাদেরকে বলেছি যে অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ যেটা, সেটা বের করতে হয়। অর্থাৎ এইবারে কি করতে হয়, আবার যে তোমরা দেখছো যে কপারের 35.5 দেওয়া আছে, যে কপারের রিলেটিভ অ্যাটমিক মাস 63.5, এটা দেওয়া আছে 63.5 দিয়ে তোমাকে বলবে যে কপারের দুইটা আইসোটোপ, একটা 63 কপার আর একটা হলো 65 কপার। জানতে চাওয়া হবে যে এইটার পার্সেন্ট কত, এর পার্সেন্ট কত, এর পার্সেন্ট কত। তোমরা তো জানো যে এটা কিভাবে করি। তা হচ্ছে এটাকে এক্স ধরা হয়, একটা আইসোটোপকে এক্স ধরলে পরে আরেকটা আইসোটোপ তখন 100 মাইনাস এক্স হবে না ন্যাচারালি। এন্ড এইটাকে কিভাবে করা হয়, এই যে 63 আইসোটোপের x%, এই যে x%, 63 আইসোটোপের x% এর সাথে প্লাস করতে হয় 65 আইসোটোপের 100 মাইনাস x%। এই দুইটা ইজ ইকুয়াল টু হলো 63.5, আর সেখান থেকে x এর ভ্যালু চলে আসে 75%।
এন্ড তারপরেই তোমরা দেখাইতে পারো যে 63 আইসোটোপটাই হলো 75%, তাহলে সার্টেনলি 65 আইসোটোপ যেটা এটা 25%। এটাই হচ্ছে সেই জিনিসটা, অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ। চমৎকার একটা চ্যাপ্টার এটা, স্ট্রাকচার অফ ম্যাটার, এন্ড খুব স্পেসিফিক, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এন্ড মনে রাখার মতো। অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ বের করতে দেয়, তোমরা দেখছো, সেটা বের করার অ্যাবিলিটি তোমার থাকতে হবে। আর এজন্য আমার ক্লাসটা দেখবা। আমি তোমাকে আজকের ক্লাসে এই যে 45 মিনিটের মধ্যে যে সামারাইজ করে দিলাম, এটা তোমার জন্য খুব হেল্প হবে। ইনস্ট্রাকশন যে এই চ্যাপ্টারটা রিভিশন দিতে হলে এটার সামারিটা কি, এটা সামারিটা কি। এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে একদম লাস্টে দেওয়া ছিল কি, যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। এই এন্ডে যাবা। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বলতে কিছু কিছু আইসোটোপ আছে যারা কিনা কন্টিনিউয়াসলি আলফা রে, বিটা রে বা গামা রে, এইসব রে গুলো এমিশন করে। যেই আইসোটোপ থেকে আলফা বিটা গামা এমিশন হয় তারা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আর এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ থেকে আলফা বিটা গামা রে এমিশন হয়, এগুলো তো পাওয়ারফুল এন্ড খুবই হেল্পফুল রে। এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ তোমার জানা থাকতে হবে যে এদের মানে তোমার মানে কাজ কি ইন মেডিকেল সায়েন্স, এদের কাজ কি এগ্রিকালচারে, এদের কাজ আছে তোমার হচ্ছে এইজ অফ ফসিল, এইজ অফ ফসিল, ফসিলের এইজ বার করার জন্য। তো এইখানে কোন আইসোটোপ, এখানে কোন আইসোটোপ, এখানে কোন আইসোটোপ, মানে তোমার এটা ইয়ে সহ এক্সাম্পল সহ জানা থাকতে হবে। এখান থেকে তো একটা এমসিকিউ একেবারে আসেই আসছে, এমসিকিউ তো আসেই একেবারে কনফার্ম রেডিওটিভ আইসোটোপের এক্সাম্পল থেকে। তো এই জায়গাটা দিয়ে তারপরে তোমরা চ্যাপ্টারটা সুন্দর মতো শেষ করে রেডি করে রাখো। এটা একটা টাস্ক যে তোমাদেরকে আমি করে দিছি, যে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এই সময় রিভিশন দাও, প্রপারলি রিভিশন দাও, রিভিশন দিয়ে একটা এক্সাম দিয়ে রেডি করে রাখো। এই হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার, যা কিছু বললাম শর্ট ডেসক্রিপশন দিয়ে, এই জিনিসটা পড়তে হবে, ফলো করতে হবে। এইটা ফলো করলে তোমার এগিয়ে থাকবা।